আজকের ক্লাসে আমরা শুরু করতে চলেছি অভিযোজন চ্যাপ্টারটি। অভিব্যক্তি আমরা শেষ করেছি, তো আজকে আমরা অভিযোজনটা শুরু করি। অভিযোজন এর মধ্যে আমরা কী কী জানবো? এর মধ্যে আমরা জানবো আচরণ এবং অভিযোজন সম্বন্ধে। আচরণ কাকে বলে? আচরণ, জীব যা করে তাই হলো আচরণ। অভিযোজনের ক্ষেত্রে আচরণকে আমরা কেন পড়ছি? কারণ অভিযোজন কি জীবের তো নিজের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার একটি পদ্ধতি হলো অভিযোজন। নিজের পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার পদ্ধতিকে বলা হচ্ছে অভিযোজন। তো অভিযোজনে তারা কি করে? তারা বিভিন্ন প্রকার আচরণ করে, তাই জন্য আমাদেরকে আচরণটা পড়তে হচ্ছে। আচরণ হলো যে জীব যা করে, একটি জীব যা করে তাই হলো তার আচরণ। এ হচ্ছে আচরণ। এবার অভিযোজন কাকে বলে? অভিযোজন বলছে পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ও অস্তিত্ব রক্ষা করতে জীবের আকার আয়তনের পরিবর্তন ঘটানোকে বলা হয় অভিযোজন। অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশ, একটা জীব যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশে যে পারিপার্শ্বিক যে এলাকা, সেই এলাকার বা পরিবেশের পরিবর্তন ঘটে। এবার কোনো একটি পরিবেশে যদি পরিবর্তন ঘটে, তো সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে রাখার জন্য কিন্তু আমাদেরকেও নিজের যে দেহের পরিবর্তন বা আমাদের আচরণের পরিবর্তন ঘটাতে হয়। তো এবার ওই পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে রাখার জন্য জীবেরা তাদের কি বলছে আকার আয়তন এবং অন্যান্য যে সমস্ত পরিবর্তনে অংশগ্রহণ করে তাকে বলা হয় পরিবর্তন ঘটানোকে বলা হচ্ছে অভিযোজন। এবার এই অভিযোজনের কয়েকটি প্রকারভেদ আছে বা কয়েকটি উদাহরণ সম্বন্ধে আমরা জানবো। আমরা প্রধানত তিনটি জানবো। কি কি? একটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন, আরেকটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন, আর কি আচরণগত অভিযোজন। এগুলো সব কমন সেন্স। আজকে আমরা প্রথমটা জানবো, অর্থাৎ অঙ্গ সংস্থানগত অভিযোজন। এই একটা আমরা আজকে জানবো। তাহলে আরেকবার বলি যে আচরণ এবং অভিযোজনের মধ্যে আচরণ হলো যে জীব যা করে তাই হলো তার আচরণ, আর অভিযোজন হলো যে পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে রাখার জন্য জীবেরা তাদের আকার আয়তন এবং অন্যান্য শারীরবৃত্তীয় গঠনে যে পরিবর্তন ঘটায় তাকে বলা হয় অভিযোজন। তাহলে এবার এসে দেখে নেওয়া যাক অঙ্গ সংস্থানগত অভিযোজন। এবার আমরা দেখে নেব। অঙ্গ সংস্থানগত অভিযোজন কি? অঙ্গ সংস্থানগত অভিযোজন একটি জীব সে নিজের পরিবেশ অনুযায়ী নিজেকে উন্নত করার জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজে ভালোভাবে থাকার জন্য তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গের যে পরিবর্তন ঘটায়, উন্নতি করে বা অবনতি ঘটায়, তাকে বলা হয় কি এই অঙ্গ সংস্থানগত অভিযোজন। এখানে আমাদের সংজ্ঞার থেকে উদাহরণটা বেশি প্রয়োজনীয়। সংজ্ঞার থেকে বেশি উদাহরণটা ইম্পর্টেন্ট। তো উদাহরণটা আমাদের জানতে হবে। অঙ্গ সংস্থানগত অভিযোজনের ক্ষেত্রে প্রথমে একটা উদাহরণ হলো ক্যাকটাসের অভিযোজন। এর অভিযোজন, এটা কিন্তু একটা উদাহরণ কিসের? অঙ্গ সংস্থানগত অভিযোজন। ক্যাকটাস গাছের নাম তোমরা শুনেছো যে ক্যাকটাস একটি কাঁটা জাতীয় গাছ। এটি কোথায় সৃষ্টি হয়? নাকি বৃষ্টিহীন এলাকায়, যেখানে অতিরিক্ত গরম, যেসব এলাকায় বৃষ্টির পরিমাণ খুব কম, সেই সমস্ত অঞ্চলে অর্থাৎ মরুভূমি অঞ্চলে ক্যাকটাস কিন্তু দেখা যেত। কোথায় দেখা যায়? ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বৃষ্টিহীন এলাকায় দেখা যায় ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। একে জেরোফাইট উদ্ভিদও বলা হয়, আরেক নাম। এদের বলা হয়
জেরোফাইট উদ্ভিদ। কোন উদ্ভিদ? জেরোফাইট। এদের বলা হয় জেরোফাইট উদ্ভিদ। কেন বলা হয়? কারণ এরা বৃষ্টিহীন এলাকায় যেহেতু মানুষ হয়, ওই বৃষ্টিহীন এলাকায় যেহেতু এরা বড় হয়, সেই এলাকাতে নিজেকে যেহেতু টিকে রাখে, তাই এদেরকে সেই এলাকা অনুযায়ী এদের বলা হয় জেরোফাইট উদ্ভিদ। এবার ক্যাকটাসের ক্ষেত্রে কি কি অভিযোজন দেখা যায়? এক নাম্বার একটা অভিযোজন হচ্ছে যে এই যে ক্যাকটাস, এদের পাতা কিন্তু এই আমাদের দিকে যে সমস্ত গাছের যে পাতাগুলো থাকে নর্মাল পাতা, সেরকম না, কিন্তু এদের গাছের পাতা, ক্যাকটাস গাছের পাতাগুলো কিন্তু কাঁটায় পরিণত হয়ে যায়। তো কিসে পরিণত হয়? পাতা কাঁটায় পরিণত হয়। তো এদের পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে যায়। ক্যাকটাস গাছের পাতাগুলো কিন্তু অধিকাংশ ক্যাকটাস গাছ বা সমস্ত ক্যাকটাস গাছের পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে যায়, কারণ গাছের মধ্যে কিন্তু বাষ্পমোচন হয়। আমাদের দিকে, আমাদের পশ্চিমবঙ্গ এলাকার দিকে যে সমস্ত উদ্ভিদ আছে, স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এই সমস্ত গাছের পাতাগুলোতে কিন্তু কোনো প্রকার কাঁটা থাকে না, কারণ এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ স্বাভাবিক মাত্রায় ঘটে এবং এখানে এই সমস্ত গাছগুলো কিন্তু স্বাভাবিক মাত্রায় জল পায়, অর্থাৎ এদের খুব একটা জলের শোষণ হয় না। তো এই সমস্ত গাছগুলোর কিন্তু জল, গাছের মধ্যে যে সমস্ত গাছের মধ্যে যে জলটা সঞ্চিত থাকে, সেই জলটা পাতার মাধ্যমে, বাষ্পমোচনের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, জলীয় বাষ্পতে পরিণত হয়ে যায়, সেটা বাতাসে মিশে যায়। এই জলটা, গাছের মধ্যে সঞ্চিত জলটা পাতার মাধ্যমে বাইরে বেরিয়ে জলীয় বাষ্পতে পরিণত হয়ে আমাদের বায়ুমণ্ডলে মিশে যায়। কিন্তু মরু অঞ্চলে যেহেতু বৃষ্টি হয় না, তো বৃষ্টি যদি খুব কম হয়, তো গাছের মধ্যে যেটা সঞ্চিত জল আছে, অর্থাৎ ক্যাকটাস গাছে বা জেরোফাইট জাতীয় গাছে, তাদের মধ্যে যে সঞ্চিত জল, সেটা যদি বেরিয়ে যায় বাতাসে বা বাইরে বেরিয়ে যায় বাষ্পমোচনের মাধ্যমে, তাহলে তাদের কি জলের ঘাটতি সৃষ্টি হবে? জলের ঘাটতি সৃষ্টি হলে গাছটা কি আর বেঁচে থাকবে? অবশ্যই না। তাই জন্য এই গাছগুলো কী করে, তাদের পাতাকে কাঁটায় পরিণত করে দেয়, যাতে গাছের পাতা যদি কাঁটাতে পরিণত হয়ে যায়, তাহলে সেখান থেকে আর জল বাষ্পমোচনের মাধ্যমে বাইরে বেরোতে পারবে না, অর্থাৎ জলীয় বাষ্পতে পরিণত হতে পারবে না। এই জন্য এই গাছের, ক্যাকটাস গাছের পাতাগুলো কিসে পরিণত হয়? কাঁটায় পরিণত হয়। আরেকটা হচ্ছে, এক্ষেত্রে আরেকটা অভিযোজন দেখা যায় যে পাতার সংখ্যা খুব কম। পাতার সংখ্যা খুব কম। এই ক্যাকটাস গাছের বা জেরোফাইট জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতার সংখ্যা কম হয়, কারণ পাতা বাষ্পমোচন হয় পাতার মাধ্যমে, আর যদি পাতাই না থাকে তাহলে বাষ্পমোচন খুব কম হবে। তাই জন্য কিন্তু এদের পাতার সংখ্যাও খুব কম হয়, আর পাতাগুলো যেগুলো থাকে সেগুলো কাঁটায় পরিণত হয়। তো অভিযোজনের অঙ্গ সংস্থানগুলো, অভিযোজনের একটা উদাহরণ হলো ক্যাকটাসের অভিযোজন। আরেকটা উদাহরণ হচ্ছে রুই মাছের পটকার অভিযোজন। পটকা অভিযোজন। রুই মাছের যে পটকা, আমরা তো মাছের পটকা প্রায় প্রত্যেকেই দেখেছি। তো রুই মাছের পটকার ক্ষেত্রে একটা পটকার যদি আমি এখানে ছবি আঁকি, মোটামুটি একটা পটকার ছবি এঁকে নিচ্ছি। এটা যদি একটা মাছের পটকা হয়, এটাকে বলা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ। এবং এটাকে বলা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই সামনের যে ছোট পটকার যে সামনের ছোট অংশটা, সেটাকে বলা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, এবং পেছনের বড় অংশটাকে বলা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠ। এই অগ্রপ্রকোষ্ঠের মধ্যে একটা গ্রন্থি থাকে যার নাম রেড গ্রন্থি। কি থাকে এখানে? কি থাকে? রেড গ্রন্থি থাকে।
এক সেকেন্ড। এখানে যে গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে রেড গ্রন্থি। এই রেড গ্রন্থি কি করে? এই রেড গ্রন্থিটা পটকার মধ্যে বাতাসের সৃষ্টি করে, আর যে বাতাসটা সৃষ্টি হলো সেটা যে শোষণ করবে সে হলো পশ্চাৎ প্রকোষ্ঠ। এখানে যে গ্রন্থিটা থাকে পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে তার নাম হচ্ছে রেটি মিরাবিলি গ্রন্থি। এটা একটা গ্রন্থি। রেটি মিরাবিলি গ্রন্থিটা, এই রেড গ্রন্থি যে বাতাস বা বায়ুর সৃষ্টি করে, সেই রেটি মিরাবিলি গ্রন্থিটা সেই বায়ুকে শোষণ করে নেয়। রেড গ্রন্থি যে বায়ু সৃষ্টি করলো, সেই বায়ু সৃষ্টি করে কি হলো, যদি মাছের পটকাটার যদি আয়তন বেড়ে যায় তাহলে মাছের যে আয়তন সেটা কমে যায়, মাছটা হালকা হয়ে যায় এবং সেটি জলের উপরে ভাসতে থাকে, জলের মধ্যে ভেসে সেটি মাছটি উপরে উঠে আসে। একটা মাছ কিন্তু একটা পুকুরের মধ্যে বা জলাশয়ের মধ্যে জলের গভীরেও যেতে পারে আর গভীর থেকে উপরেও আসতে পারে। এর কারণ হলো এই পটকা। কারণ পটকার মধ্যে যে রেড গ্রন্থি সেটি বায়ুর সৃষ্টি করছে, আর যে বায়ুর সৃষ্টি করছে সেই বায়ুটা কি করছে নাকি মাছটিকে ওপরে উঠতে বা জলের গভীর থেকে ওপরে উঠতে সাহায্য করছে, কারণ মাছটা হালকা হয়ে যাচ্ছে। আর এই রেটি মিরাবিলি গ্রন্থটি যখন সেই বায়ুটাকে শোষণ করে নেয় তখন মাছের যেহেতু পটকার আয়তন কমে যাচ্ছে তাই সেটি জলের গভীরে প্রবেশ করতে পারছে। পটকার আয়তন কমলে সেটি মাছ জলের গভীরে প্রবেশ করবে এবং যখন ওপরে ওঠার থাকে তখন সেটি পটকার আয়তন বেড়ে যায় এবং মাছের দেহ হালকা হয়ে জলের ওপরে উঠে আসে। এ হচ্ছে রেড গ্রন্থি এবং রেটি মিরাবিলি গ্রন্থির কাজ। এ হচ্ছে রুই মাছের পটকার ক্ষেত্রে। রুই মাছের পটকার অভিযোজনে রেড গ্রন্থি এবং রেটি মিরাবিলি গ্রন্থিটি মুখ্য ভূমিকা পালন করে। আরেকটা অভিযোজন দেখা যায় যেটা হচ্ছে সি নাম্বার, পায়রার বায়ুথলির অভিযোজন। পায়রার যে বায়ুথলি, পায়রার ক্ষেত্রে যে বায়ুথলি থাকে সেটি 9টি প্রকোষ্ঠ বিশিষ্ট। পায়রার বায়ুথলি কটি প্রকোষ্ঠ বিশিষ্ট? 9টি প্রকোষ্ঠ, 9টি প্রকোষ্ঠ বিশিষ্ট। এই বায়ুথলির কাজ কি? পায়রার যেটা বায়ুথলি থাকে মোট 9টি বায়ুথলি, 9টি প্রকোষ্ঠ বিশিষ্ট। এই বায়ুথলিগুলি পায়রাকে কিন্তু মাছের ক্ষেত্রে যেরকম পটকা মাছকে ওপরে উঠতে জলের মধ্যে ভেসে উঠতে সাহায্য করে, তেমনি এই বায়ুথলি, পায়রার যে বায়ুথলি, সেই বায়ুথলি পায়রা যখন আকাশে ওড়ার চেষ্টা করে, যখন আকাশে উড়তে যায় তখন এই বায়ুথলি কিন্তু তাকে সাহায্য করে। কারণ একটি পাখি বা পায়রা যখন বাতাসের মধ্যে ওড়ে বা নিচে যখন ওপরে উড়ে তখন তার কিন্তু অধিক পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়। এবার এই অক্সিজেনের সরবরাহ, অধিক পরিমাণে অক্সিজেনের সরবরাহতে যে সাহায্য করে সে হলো বায়ুথলিতে। এর একটা কাজ কি, এটি অতিরিক্ত অক্সিজেনের সরবরাহে সাহায্য করে। কি বললাম? এটি অতিরিক্ত অক্সিজেনের সরবরাহে পায়রাকে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করতে এটি সাহায্য করে। আর যখন পায়রা উপরে ওঠে তাই এই যেহেতু অক্সিজেনের সরবরাহ করে দিচ্ছে, বায়ুথলিটা অক্সিজেনের সরবরাহ করার কারণে সেটি পায়রাটি অনেকক্ষণ ধরে বাতাসের মধ্যে ভেসে থাকতে পারে। হচ্ছে একটি অভিযোজন। এই কয়েকটি অভিযোজনের উদাহরণ অঙ্গ সংস্থানগত অভিযোজনের ক্ষেত্রে মনে রাখবে। আর এটা তো এটা অভিযোজনের যে মূল উদাহরণ সেটা হলো অঙ্গ সংস্থানগত অভিযোজন। বাকি আছে আর দুটো অভিযোজন, সেগুলো পরের দুটো ক্লাসে শেষ করব। আজকে এটুকু জেনে রাখো যে অঙ্গ সংস্থানগত অভিযোজনের 3টি উদাহরণ: ক্যাকটাসের অভিযোজন,
রুই মাছের পটকার অভিযোজন এবং পায়রার বায়ুথলির অভিযোজন। আর অনেক ধরনের হতে পারে, কিন্তু এই তিনটা যদি মনে রাখো তাহলে তোমার কমপ্লিট। তো এ হচ্ছে আজকের ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কী টপিক নিয়ে, অঙ্গ সংস্থানগত অভিযোজনের পরের যে অভিযোজন সেটা নিয়ে। তো আজকে এখানে এন্ড করছি ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।